গল্প করতেন, সেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সেই মশহুর গল্প যেটা আমরা ছোটকাল থেকে শুনে এসেছি। বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রী বা প্রধান উজির আসলেন, উনি দেখতে আসলেন যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওনার অর্থানুকূল্যে ওখানে তারা কোন নিয়তে লেখাপড়া করে, এদের মানটা কি, এদের ফিকির কি। উনি এসে রাতের বেলায় ছাত্রদেরকে জিজ্ঞেস করছেন, এটা গল্প হিসেবে খুব মশহুর, ঐতিহাসিক ভিত্তি কতটুকু কোন জায়গায় কি আছে আমার জানা নাই, কিন্তু মশহুর একটা গল্প। উনি জিজ্ঞেস করছেন, প্রত্যেক ছেলে বলছে আমি এইটা হবো, আমি ওইটা হবো, আমি ওইটা হবো, কেউ চিনছে না যে আমার সঙ্গে কে কথা বলছে। ইমাম গাজালি তখন ছোট্ট ছাত্র ছিলেন, উনি বলেছেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যোগ্য হওয়া ইলমে দ্বীন শিখে আমি এই চেষ্টাটা করি। গল্পটার মোরাল যেটা, নীতিগত অংশ যেটা আমার যে রেজাল্ট আমরা নিতে পারি সেটা হলো, বাদশাহ তখন বাগদাদের ওই বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে এই মাদ্রাসা আমি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 1000 ছাত্রের মধ্যে এত ছাত্রের সঙ্গে কথা বললাম, তাদের যে অভিব্যক্তি শুনেছি, মাদ্রাসাটা রক্ষা করার আমার আর কোনো আগ্রহ ছিল না, কিন্তু এই একটা ছেলের উত্তর শুনে মনে হয়েছে এই মাদ্রাসা রক্ষা করা উচিত। অর্থাৎ 1000 জনকে আমি এই জন্য পালবো যেন একজন যোগ্য মানুষ বের হয়ে আসে, বাকি 999 জন হয়তো কাঙ্ক্ষিত ফলটা দেবে না, কিন্তু আমাকে পালতে হবে। আমরা যখন পুকুরে ছিপ নিয়ে বসে, মানুষ নির্দিষ্ট মাছকে মানুষ চেনে না, যে ওই মাছটার জন্য আমি বড়শি ফেলেছি, ওই মাছটা আসবে তারপরে আমি ধরবো, 4 ঘন্টা বসে থাকে আমার দরকার নাই, এটা কেউ চিন্তা করলে মাছ ধরতে পারবে না। তাকে 100 মাছ তার কাছে আসবে অথবা আসবে না, এই ঝুঁকিটা নিয়ে কাঙ্ক্ষিত মাছটা ধরতে হবে। তো আমাদের নতুন প্রজন্মের যেসব লেখক যারা একটু চেষ্টা করছে, অগ্রসর হতে চাচ্ছে, তাদের প্রতি আমাদের দস্তরখান বলি, লাল কার্পেট বলি, এটা পিছিয়ে দিয়ে রাখতে হবে, যেন আগামী দিনের শূন্যতা, চ্যালেঞ্জ, লড়াই এবং দাওয়াতের যে অবারিত ময়দান, এই ময়দানে তার মেধা দিয়ে, তার কলম দিয়ে, তার ভাষা দিয়ে, তার অভিব্যক্তি দিয়ে, তার উপস্থাপন দিয়ে এই দেশের মানুষের শূন্যতা এবং চাহিদা সে পূরণ করতে পারে। মোহতারাম হাজিরিন, আমার সময় প্রায় শেষের দিকে। আর 2-1টি কথা, সেটা হলো 3 নম্বর যে কথাটা আমি প্রায় বলার চেষ্টা করি যখনই বন্ধুদের সঙ্গে দেখা হয়, লেখকদের সঙ্গে দেখা হয়, নতুন লেখকদের সঙ্গে দেখা হয়, সেটা হলো আমরা যেহেতু একটা আদর্শের পতাকাবাহী, মানে পতাকা আকৃতিতে দেখা যাচ্ছে না, কিন্তু সিনেমার স্ক্রিপ্ট লিখতে দিলে এখনকার ঢাকা সিনেমা 1 লাখ টাকা দিলেও আমাদের একজনের যাওয়ার কথা তো নাই। কেন? যে এটা তো আমাদের আদর্শের জায়গা না, আমি এই জন্য লেখক করছি। আমাকে বা আপনাকে অনৈতিক সাহিত্য, যেখানে প্রচুর ব্যবসায়িক ফায়দা আছে, যুক্ত করে দিলে আপনিও অগ্রসর হতে চাবেন না, আমিও অগ্রসর হতে চাবো না। কেন? যে এটা তো আমার জায়গা না, এটা অন্য জায়গা, এটা আমি পারবো না। আমার কাছে এসে যদি বলে আপনি একটা পৃষ্ঠা খুব সুন্দর করে লিখে দেন, অমুক নায়িকার প্রশংসা, পরে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে বা 1 লাখ টাকা দেওয়া হবে, আমি তো পারবো। আমার কাছে মনে হবে এটা তো আমার জায়গা থেকে আমি সরে আসছি, আমাকে তো আল্লাহ এই জন্য ভাষা সৃষ্টি করেন। অর্থাৎ এই জটিল সময়ে যেখানে কয়েকভাবে আদর্শ আক্রান্ত, রাজনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, শ্লীলতা অশ্লীলতার দিক থেকে, ধর্মীয় চিন্তার পক্ষ এবং বিপক্ষের দিক থেকে, পশ্চিমাবাদ এবং পশ্চিমাবাদের বিরোধিতার দিক থেকে, হিন্দুত্ববাদ এবং হিন্দুত্ববাদকে প্রতিরোধের দিক থেকে সংঘাত এবং লড়াইয়ের জায়গা অনেকগুলো। এরকম জায়গায় আদর্শের জায়গা, লেখা এবং চিন্তার জায়গাগুলোতে স্বচ্ছ এবং স্পষ্ট থাকার চেষ্টা করুন। আল্লাহ যে আমাকে কলম দিয়েছেন, ভাষা দিয়েছেন, এটা যেন ভুল জায়গায় ব্যবহার না হয়, এমন বেপরোয়া লেখকে যেন আমি পরিণত না হই, চিন্তাশীল বা বুদ্ধিবৃত্তিক কর্মীতে পরিণত না হই, যে আমি তো নেমেছিলাম ইসলামের পক্ষের কলম সৈনিক হওয়ার জন্য, এখন ইসলাম বিরোধীদের আর্মির একজন সোলজার হয়ে পরিণত হয়ে গেছে। আমার খেয়ালও নাই, আমি আমার শব্দ নিয়ে খুশি, আমি আমার বাক্য নিয়ে খুশি, লেখক অঙ্গনে আমার বিচরণ নিয়ে আমি খুশি, বাংলা একাডেমির একটা সন্ধ্যা নিয়ে আমি খুশি, বড় লেখক আমার পিঠ চাপড়ে দেয়, এটা নিয়ে আমি খুশি। বাংলাদেশের তথাকথিত অনেক বামপন্থী লেখক দূর থেকে আমাকে শালা বলে ডাক দেয়, এই আনন্দে আমি উৎফুল্ল হয়ে থাকি 1 বছর। এটা যেন না হয়, বরং আমি যেন আমাকে চিনি, আমি কোন অঙ্গনের প্রতিনিধি, আমি কোন কাজটা করতে এসেছি। বাড়তি প্রলোভন, বাড়তি আরোপ, বাড়তি সম্পৃক্ততার যে আহ্বান, এই জায়গাগুলো থেকে, হাতছানি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। 4 নাম্বার, লেখক সংগঠন হলে, যখন একাধিক লেখক সংগঠন হয়, একদিক থেকে এটা কোনো খারাপ জিনিস না। অনেক ইউনিয়ন, অনেক সংগঠন,
বাংলাদেশে কোন জিনিসটা একটা আছে? প্রায় সব জিনিসেরই একাধিক সংগঠন আছে। খারাপ কখন হয়? যখন সাধারণ প্রতিযোগিতার পরে এখানে বাড়তি কিছু ঝামেলা তৈরি হতে থাকে, দূরত্ব তৈরি, হিংসা হিংসি, পরশ্রীকাতরতার, প্রতিদ্বন্দ্বিতার এমন একটা খাতে নিজেদেরকে আমরা নিয়োজিত করি যেটা জটিলতা তৈরি করবে। আমি অনুরোধ করব এই সংগঠন এবং আমাদের আলেমদের আরো যতগুলি সংগঠন রয়েছে প্রকাশ্যে অথবা